সুদসহ দিবে, সরকারি খাতে থাকবে এবং ফরেন এক্সচেঞ্জ হিসেবে থাকবে। এবং সে যদি ফরেন এক্সচেঞ্জ ওই পরিমাণ যদি বিদেশ থেকে কিছু আনতে চায়, তাকে ওই ফরেন এক্সচেঞ্জ হিসাবে আবার তাকে দিবা ফেরত। আর লোকালে বাংলায় দিলে লোকালে যে রেট থাকবে, যখন যে রেট থাকবে সেই রেটে তাকে ফেরত দিয়ে দিবা। অসম্ভব কিছু না। যে আমরা পাকিস্তানও দেখেছি যে সেনাপ্রধানকে বিদেশ থেকে আইসা দায়িত্ব নিতে হয়। এই ধরনের একটা প্রোডাকশন চলতেছে যে সেনাবাহিনী দায়িত্ব নেই। সেনাবাহিনী দায়িত্ব নেই এটা আমি ব্যক্তিগতভাবে চাইবো না। বিষয়টা হলো রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা এবং জনগণের কল্যাণ নিয়ে আসতে হবে। রাষ্ট্রটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে আর বৈষম্যতা নিয়ে আন্দোলন করতে হবে না, রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে পরিবর্তন হবে এ নিয়ে আমাদের আন্দোলন করতে হবে না। এখন জাপানের ব্যাপারে, জাপান তো টাকা দিয়ে আসতেছে, আজীবনও দিয়েছে, জাপানের দেশে রক্ত দিয়েছে, হোলি আর্টিজানে তাদের জাপানি লোকেরা নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তারপরে জাপানের দেশে যায় নাই। জাপান বাংলাদেশের জনগণের প্রতি একটা অতি বন্ধুপ্রতিম দেশ। সেই 71 সনের থেকে 72 সনের প্রথম রিলিফ আসছে জাপান থেকে। এদেশে পুনর্বাসনে জাপানরা কাজ করেছে। জাপানের লোক পাঠানোর জন্য আমরা গত 5-7 বছর ধরে আমরা বিভিন্ন ট্রেনিং ইস্যু বানাচ্ছি। জাপানি ট্রেনিং, জাপানি ভাষা, কোরিয়ান ভাষা শেখার জন্য ঢাকা শহর এখন ব্যাঙ্গের ছাতার মতো স্কুল গড়ে উঠছে, ট্রেনিং প্রশিক্ষণ গড়ে উঠছে। জাপানি এটা এতদিন এটা সরকারি চ্যানেলে ছিল না। এই সব ধন্যবাদ জানাই। যদি সরকারি চ্যানেলে আনতে পারে, করতে পারে, তাহলে আমার লিগালি এই দেশের লোকেরা বিদেশে যেতে পারবে। কিন্তু সেটাকে লিগালাইজ করতে হবে, সেটাকে লো কস্ট বেসে আনতে হবে, এটাকে নো কস্ট বেসে আনতে হবে। কারণ এটা যদি 10 লাখ 20 লাখ 50 লাখ টাকার ব্যবসা বাণিজ্য হিসাবে হয়ে যায়, যদি এখন গ্রামীণ ম্যান পাওয়ার কোম্পানি করেছেন, কারণ গ্রামীণ ম্যান পাওয়ার কোম্পানি যদি সোল এজেন্সি নিয়ে আসে জাপান লোক পাঠানোর জন্য, তাহলে তো এই দেশের মানুষের সর্বনাশ ছাড়া কিছু হবে না। তো কথাটা যখন উঠাচ্ছেন, আমি আপনাদের বিধির জন্য 3টা প্রস্তাব রাখতে চাই। বাংলাদেশে আমরা ধরেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি করি, বিদেশে এক্সপোর্ট করি, তার জন্য অনেক সাবসিডি দিই, ইনসেন্টিভ দিই, তাদের কাঁচামাল আমদানি করার জন্য ডিউটি মাফ করি, তাদেরকে ব্যাক টু বিএলসি খোলার সুযোগ করে দিই এবং তারা ট্যাক্সের মাফ করে দিই। আমার সবচেয়ে বেশি রেমিটেন্স আছে মানে ম্যান পাওয়ার থেকে, জনশক্তি থেকে সবচেয়ে বেশি ম্যান পাওয়ার। রেমিটেন্স মানে কারা? রেমিটেন্স কে করে? এই যে আমার জনসংখ্যা সরাসরি বিদেশে গিয়ে কাজ কাম করে তারা করে। আমি এখানে প্রস্তাব দিতে চাই সারা বাংলাদেশে, এবং সেটা জাপানে আরো সুযোগ পেয়েছে, তারপরে মালয়েশিয়ায় সুযোগ পেয়েছে আরো। আমি বলতেছি সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে অন্তকে গোটা বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র করা হোক। যে প্রশিক্ষণ কেন্দ্রে যে দেশে যেখানে পাঠাতে চায় সে দেশে ভাষা শিখাবে এবং যে কাজে পাঠাতে চায় সেখান থেকে কাজের ডিমান্ড তারা নিয়ে যা পাবে সেই কাজের প্রশিক্ষণ দিবে। এবং এই প্রশিক্ষণের জন্য যারা যেতে চায় তারা বেতন দিবে, তারা ভাতা দিবে, কিন্তু তাদেরকে সাবসিডাইজ রেটে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, আমাদের দেশে যারা বিদেশে যায় তারা সবাই বাপের সম্পত্তি বিক্রি করে যায়। কারণ সবাই তো যুবকরা যায়, বাপে যায় না। বাপে অনেক আশা ভরসা করে ছেলেকে জন্য 4 ভাই 5 ভাইয়ের মধ্যে এক ভাইরে পাঠায়, জমি বিক্রি করে পাঠায়। কিন্তু বাবার দুর্ভাগ্য হলো ওই ছেলেটা আর বাবাকে ফিরে এসে টাকা দেয় না। সে তখন তার নিজের অ্যাকাউন্টে টাকা রাখে, নিজের বউয়ের অ্যাকাউন্টে টাকা রাখে। বৃদ্ধ বাবা ওই ছেলের ওই তা খেয়ে যেতে পারে না, ওরা অপমানকর জীবন নিয়ে ধারণ করে আসে। তা আমি বলবো সরকারকে যেন বিদেশে যারা নিয়োগ যাবে তাদের বিমান ভাড়া সহ সবকিছু ফ্রি দেওয়া হোক, যাতে তারা বাপের জমি বিক্রি করে কেউ যেতে না হয়। তাদেরকে তারা যখন এমপ্লয়মেন্ট পাবে, ওই দেশে বিদেশে যখন এমপ্লয়মেন্টটা পাবে, ওই এমপ্লয়মেন্টটা শুরু করে প্রথম প্রশিক্ষণ দিয়ে দিবে গভর্নমেন্ট। প্রশিক্ষণ দেওয়ার পর তারা অ্যাপ্লাই করবে, অনলাইনে অ্যাপ্লাই করবে, অনলাইনে চাকরি অ্যাপ্লাই করবে, অনলাইন ইন্টারভিউ হবে। এখন এআই আছে, এখন আপনি কথা বলছি, আপনি লন্ডনে, আমি ঢাকায় কথা বলতেছি না, আমরা ইন্টারভিউ হবে। কোম্পানি দেখবে, কোন কোম্পানি বস দেখবে, ওই কর্মচারী দেখবে, ইন্টারভিউ করায় দিবে, ইন্টারভিউ করায় দিয়ে তাকে নিয়োগ দিবে। সেই নিয়োগ পত্রটা তাৎক্ষণিকভাবে চলে আসবে, আসতে পরে ওর কাছে নিয়োগপত্রটা পাইলে পরে সে ওইটাকে ব্যাংকে দিয়ে সে বিনা সুদে তাকে যাওয়ার বিভিন্ন খরচ দিতে হবে এবং সরকার তাকে বিমান ভাড়াটা দিবে, যাওয়ার বিমান ভাড়া দিবে। এবং 1 বছর মিনিমাম চাকরি করলে পরে দ্বিতীয় বছরে সে যখন ছুটি পাওনা হবে তখন বছরে 2টা টিকিট তাকে দিবে, একটা আসার টিকিট, একটা যাওয়ার টিকিট। এটা সরকার থেকে দিবে, কারণ তার রেমিটেন্স দরকার, আমার তার রেমিটেন্সের ইনসেন্টিভ হবে, সেই জন্য ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠায়, সেই জন্য এটা ইনসেন্টিভ হিসেবে তাকে দেওয়া হবে। যেমন ইনসেন্টিভ আমি দেই গার্মেন্টস ফ্যাক্টরিকে, ইনসেন্টিভ দেই এক্সপোর্টারকে, এরকম ইনসেন্টিভ দেওয়া হবে ওদেরকে যে তুমি প্রপার চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে তোমার রেমিটেন্সটা পাঠাবা, সেই রেমিটেন্সটা তোমার না আসবে।
আর তার রেমিটেন্সের যে টাকাটা আসবে সেটা কোনো অবস্থাতেই 50% বেশি সে খরচ করতে পারবে না বিদেশে থাকা অবস্থায়। এই 50% তার ফিক্সড ডিপোজিট থাকবে। সেই সম্পত্তি কিনা, এখানে বউয়ের ব্যবসা করতে দেওয়া, ভাইয়ের ব্যবসা করতে দেওয়া দিয়ে সে সব শেষ করে ফেলায় না দিয়ে মিনিমাম 50% তোমাকে ফিক্সড ডিপোজিট রেখে দিতে হবে। তুমি যখন আসবা তোমার টাকা থাকবে, সুদ সহ দিবে, সরকারি খাতা থাকবে এবং ফরেন এক্সচেঞ্জ হিসেবে থাকবে। এবং সে যদি ফরেন এক্সচেঞ্জ ওই পরিমাণ যদি বিদেশ থেকে কিছু আনতে চায় তাকে ওই ফরেন এক্সচেঞ্জ হিসাবে তাকে আবার তাকে দিবা ফেরত। আর লোকালে বানাই দিলে লোকালে যে রেট থাকবে, যখন যে রেট থাকবে সেই রেটে তাকে তুমি তাকে ফেরত দিয়ে দিবা। এখন সে জমা রাখবে 50%, 2 বছর 5 বছর পরে যখন যে রেট হবে ওই রেট টাকা লোকাল দিবা। আর যদি ওই ডলার দিয়ে আসে বিদেশ থেকে কিছু আনতে চায়, বিদেশি কোনো জিনিস ইম্পোর্ট করতে চায়, তাহলে ওই ডলারটা তাকে ফেরত দিবা, ওই ডলারে ওই বিদেশ থেকে আনবে। তাহলে ওর এখানে একবারে 5, 7, 10 বছর চাকরি করে আসার পরে তার এখানে এস্টাবলিশড হওয়ার, তার এখানে আবার দাঁড়ানোর সুযোগ হবে। এই কাজগুলা করতে হবে এবং প্রতিটা লোককে ইন্স্যুরেন্সের কাভারে আনতে হবে। ওখানে যদি সে চাকরি হারায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কম্পেনসেট করবে। ওখানে যদি কোনো কারণে সে চাকরি হারায় তাকে চলে আসতে হয় তাহলে যে ক্ষতিগ্রস্ত হবে সে ক্ষতির ইন্স্যুরেন্স করতে হবে। সেই ইন্স্যুরেন্সটা সরকার করে দেবে, কিন্তু তার ইন্স্যুরেন্সের বেনিফিটটা ওকে দিতে হবে। ওখানে যদি আমার কোনো কর্মচারী মারা যায়, কোনো আমার শ্রমিক ভাই মারা যায়, কোনো আমার মারা যায়, তাকে আনা নেওয়া সকল খরচ ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে। তাদের ইন্স্যুরেন্সটা, লাইফ ইন্স্যুরেন্সটা মাস্ট করে দিতে হবে। এই জিনিসগুলো যদি করা যায়, এই জিনিসগুলো করতে হয়, এটা আগে করেন, প্রায়োরিটিতে করেন, সর্বাধিকে দিয়ে করেন। এবং এইটা দিয়ে আমার দেশ থেকে 1 লক্ষ জাপানে পাঠান, 2 লক্ষ কোরিয়াতে পাঠান, সারা মিডল ইস্টে অন্তত আরো 10 লক্ষ লোক পাঠাতে পারবেন। কিন্তু দয়া করে আল্লাহর ওয়াস্তে গ্রামীণ ম্যান পাওয়ার কোম্পানি না করে গ্রামীণ ম্যান পাওয়ার প্রশিক্ষণ কমিটি করেন, স্কুল বানান। গ্রামীণ এই ব্যবসার মধ্যে না লাগাইয়া এনজিওতে লাগান, জনগণের কল্যাণে লাগান। ওই ম্যান পাওয়ারের মাফিয়া হয়েন না আপনি। আবার আপনি একটা মাফিয়া বানাইছেন আবার গ্রামীণ কি এমপ্লয়মেন্ট, এই এটা না বানাইয়া আপনি এদের ওই যে সিন্ডিকেটটা আছে, ম্যান পাওয়ার সিন্ডিকেটটা, এটাকে ভেঙ্গে এটা করেন। দরকার বলে এই দায়িত্বটা সেনাবাহিনীকে দেন। সেনাবাহিনী যে মন্ত্রণালয় আছে, ডিফেন্স মন্ত্রণালয়ের সঙ্গে দেন, বিদেশ মন্ত্রণালয়, বিদেশকে মন্ত্রণালয় কি আছে নাম, বিদেশ মন্ত্রণালয়ের নাম জেনে কি ভুলে যাই, বুঝছেন না, বৈদেশিক শ্রম মন্ত্রণালয় কি আছে, এদিকে ট্যাগ করেন। তাদেরকে অন্তত বিভাগীয় সরকারের পর্যায়ে, জেলা পর্যায়ে আমার স্কুল কলেজগুলো আসে, সকল স্কুল কলেজগুলোকে বৈকালিক সান্ধ্যকালীন প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে রূপান্তরিত করেন। জেলা পর্যায়ে গ্রামীণ পর্যায়ে পড়লে সকল স্কুলগুলোকে বৈকালিক বা সন্ধ্যাকালীন প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে রূপান্তরিত করেন। সেখানে আলাদা শিক্ষক নিয়োগ দেন, যারা তাদেরকে 2 মাস 3 মাস ট্রেনিং দিয়ে, গ্রাম পর্যায়ে ট্রেনিং দিয়ে ওখান থেকে পাঠাবেন। তাতে আমার দেশে লক্ষ লক্ষ ইনস্ট্রাক্টর এমপ্লয়েড হবে। এদিকে ইনস্ট্রাক্টর বলেন, প্রশিক্ষক বলেন, টিচার না বলে ওই ইনস্ট্রাক্টর ক্রিয়েট হবে। ওই চাকরিগুলো তাদেরকে মোটিভেট করে ট্রেন করে পাঠাবে। আপনি দেখবেন আপনার বিলিয়ন বিলিয়ন ডলার আসবে, আপনি পাঠাতে পারবেন। কাজে এইটা করেন, তাহলে ওই জাপানের সফলতাটা অনেক বেশি বাড়বে। জাপান নিচ্ছে, কোরিয়া নিচ্ছে, আগামীতে আমেরিকাও নেবে। আমেরিকা যেভাবে লোক পার করে দিচ্ছে, আগামী 5 বছর পরে আমি ইনটেক লোক আমেরিকাতে পাওয়া যাবে না, এন্ট্রি লেভেলে আমেরিকাতে লোক পাওয়া যাবে না। ওই 5-7 বছর পরে আমেরিকাতে একটা অ্যাকুট শর্টেজ হবে ইনটেক লোকের। কারণ ইনটেক ফ্যাক্টরিতে ওই আমেরিকান ছেলেরা বড় লোক, আমেরিকান তো আমাদের কাছে বড় লোক, তারা এসে এন্ট্রি জব করতে চায় না। তারা এন্ট্রি জবে প্রশিক্ষণ করে বড় ডাইরেক্টলি এক্সিকিউটিভ হতে চায়। ওখানে শেষ করব। আর তৃতীয় যেটা বলছি, সেনাবাহিনী প্রধান হজে গেছেন, স্বাভাবিকভাবে গেছেন। হয়তো আমি বলে বলতাম হজে না যাওয়াই ভালো ছিল, তো উনি যখন গেছেন, ঠিক আছে, আল্লাহ ওনার হজ কবুল করুক। আর এই দেশে তো একটা ষড়যন্ত্র আছেই। আপনি আকবর যখন সম্রাট ছিল, প্রথম তার এই খৈয়াম খানকে হজে পাঠাইছিল, তার যে মামা তাকে ট্রেন করে রাখার দায়িত্ব ছিল। তো এইটাও একটা ষড়যন্ত্র হইতেও পারে, অসম্ভব কিছু না। যে আমরা পাকিস্তানও দেখেছি যে সেনাপ্রধানকে বিদেশ থেকে আইসা দায়িত্ব নিতে হয়। এই জন্য একটা প্রোভোকেশন চলতেছে যে সেনাবাহিনীর দায়িত্ব নেই। সেনাবাহিনীর দায়িত্ব নেই এটা আমি ব্যক্তিগতভাবে চাইবো না, কারণ তাতে সেনাবাহিনীর প্রতি আরো প্রেশার ক্রিয়েট হয়, সেনাবাহিনী নষ্ট হয়ে যাবে, তখন সৈনিকটা নষ্ট হয়ে যাবে। এখন যে কাজগুলা এনসিবি ছেলেরা করতেছে, যে কাজগুলা বিভিন্ন রাজনৈতিক দলের ছেলেরা করতেছে, এই কাজগুলো তখন অটোমেটিকলি ওরা করে ফেলবে, তখন সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে আনেন, তার যত সম্ভব। সেনাবাহিনীদের সার্বভৌমত্বের প্রতীক, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আছে। আমার ইয়াং ব্রাইট অফিসার আছে, দে নিডস মোর টাইম ফর ট্রেনিং।
তারা নিজের যোগ্যতা অর্জন করার প্রশিক্ষণের জন্য দরকার আসেন। আর সেনাবাহিনী প্রধান ইনস্টিটিউশনাল, সেনাবাহিনী প্রধান পরিবর্তন হতেই পারে, ওনার চাকরি আছে হয়তো এক বছর চলে যাবেন। সেনাবাহিনী প্রধান তো এমন ইন্ডিসপেন্সিবল ব্যক্তি না। যিনি সেনা প্রধান হন তিনি জনগণের সেবা করবেন, যিনি সেনার দায়িত্ব নেন তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করবেন, যিনি সেনা প্রধান হবেন তিনি দেশের সার্বভৌমত্ব করবেন। সার্বভৌমত্ব করতে না পারলেন সেনাবাহিনী প্রধান হবেন না। তবে রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ সেনাবাহিনী প্রধানদের এখন আপাতত নাই, আগামী তৈরি হবে বলে আমি মনে করি না। কারণ রাজনৈতিক নেতারা এই ব্যাপারে খুব সচেতন, ঐক্যবদ্ধ। তারা আর্যাই করো, তারা ইউনূস সাহেবকে মেনে নিয়েছে, সেনাপ্রধানকে মেনে নেয় নাই। আগামী তো হয়তো আমাকে মেনে নিতে পারে কিন্তু সেনাপ্রধানকে মেনে নেবে না। আমি তো যত গালাগালি হয়তো রাজনৈতিক ঐক্যমতে আমাকে নিয়ে দিতে পারে, সালাউদ্দিনকে বসাতে পারে বা অন্য কাউকে বসাতে পারে বিএনপিকে বিট্রে করার জন্য, কিন্তু সেনাপ্রধানকে সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়ে বসাবে না। এটা আপনি শিওর ধরে রাখেন। এটা আমার সেনাবাহিনী গেলে মানে ওই ট্র্যাপে পা দেওয়া, ওখানে যাওয়া মানে হলো সেনাপ্রধান তাদের ফালানো, তাদের কাজে সেনাবাহিনী তারেক রহমানের বিরুদ্ধে হয়তো আমাকে ব্যবহার করতে পারে, অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে হয়তো এবি পার্টিকে ব্যবহার করতে পারে, এবি পার্টির বিরুদ্ধে হয়তো অন্য রাজনৈতিক দলকে ব্যবহার করতে পারে, কিন্তু ঐক্যমতে কখনই হবে না সেনার প্রধান ক্ষমতা নিয়োগ। তাহলে ওই 5ই আগস্টেই সেনার প্রধান বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ভাষণ দিতে পারতেন। কে সরিয়ে দেওয়া তো এটা হইল খুব কঠিন বিষয় না। মানে উনি নির্বাচন চাইছেন, এটাই কি ওনার অপরাধ? সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়া রাষ্ট্রে যারা ক্ষমতায় আছে তার জন্য কঠিন ব্যাপার না, কিন্তু কথাটা হইছে ওনারা সেটা পারবেন কিনা, সরাতে পারবেন কিনা। সরানো অর্ডার তো দেখে দিলে ডিপ্টি সেক্রেটারি সাইন করে দিবে যে আপনাকে সেনার প্রধান থেকে অব্যাহতি দেওয়া হলো, অমুককে অমুক জেনারেল, লেফটেন্যান্ট জেনারেলকে দেওয়া হলো, উনি অ্যাজুম করার দিন থেকে জেনারেল হয়ে যাবেন। এটা কয় লাইনের চিঠি, একটা বড় 5-6 লাইনের চিঠি দিয়ে পাঠায় দিবে যে জেনারেল সাহেবকে সেনাপ্রধান হিসেবে অব্যাহতি দেওয়া হলো এবং অমুক লেফটেন্যান্ট জেনারেল সাহেবকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হলো এবং তিনি যেদিন দায়িত্ব বুঝে নেবেন সেদিন থেকে উনি জেনারেল পদে পদোন্নতি দেওয়া হলো। মুলা সালা সব দিয়ে দেবেন। এটা তো 1 মিনিটের 10 মিনিটের একটা কম্পিউটার টাইপ করে চিঠিটা পাঠিয়ে দিবেন, অনলাইনে পাঠিয়ে দিবেন, পত্র-পত্রিকা হেডলাইন করবে, 6 লাইন হেডলাইন করে দিবে, 6 কলাম হেডলাইন, 8 কলাম হেডলাইন, সেনাপ্রধান পরিবর্তন বা সেনাপ্রধান বরখাস্ত বা নতুন সেনাপ্রধান, যে যেভাবে যার জীবন পারপাস সার্ভ করা সেভাবে করবে। যদি কেউ সেনাপ্রধানের পদ থেকে যদি বরখাস্ত যদি অসন্তুষ্ট হন তাহলে লিখবেন সেনাপ্রধান বরখাস্ত। আর যদি কেউ মনে করেন যে আগামী সেনাপ্রধানের সঙ্গে খাতির রাখতে হবে তাহলে বলবে অমুক সেনাপ্রধান নিয়োজিত। এগুলো নিউজের যার যেমন ধান্দা, কাজে এটা কোনো বিষয় না। বিষয়টা হলো রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা এবং জনগণের কল্যাণ নিয়ে আসতে হবে। রাষ্ট্রটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে আর বৈষম্যতা নিয়ে আন্দোলন করতে হবে না, রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে পরিবর্তন হবে এ নিয়ে আমাদের আন্দোলন করতে হবে না, রাস্তায় রক্তপাত করে আমাদের শত শত কোটি টাকা তাদের পুনর্বাসনের জন্য দিতে হবে না। এই ধরনের একটা পদক্ষেপ দরকার। আর এইবার যদি আন্দোলন করে যদি ছেলেরা 405 কোটি টাকা পেতে পারে, আগামীতে আন্দোলন করে সরকারকে পরিবর্তন করে পরবর্তী সরকার বলবে আমি 5,000 কোটি টাকা তোমাদের পুনর্বাসনের জন্য দেবো, আসো মর্দু মাঠে নেমে যাও। বহুত লোক মাঠে নামার মতো আছে। আমার কথাটা খুব রিস্কি, খুব ঝুঁকিপূর্ণ। তারপরে বলছে এই দিন না, আরো দিন আছে, এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে। ধন্যবাদ সবাইকে।